لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও আমার সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতা, সর্বপ্রথম আগস্ট বিপ্লবের মাস পূর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। এরপর আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা 15 বছরের জগদ্দল পাথর শেখ হাসিনা জালিম শাহীকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে, আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় নানাভাবে নিগৃহীত হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের সিঁড়ি বেয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়েছে। শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তাকে, স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদি জনতাকে, হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে, স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইনি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাক ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শহীদকে স্মরণ করছি। 2014 থেকে 2016 সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা, গুম, খুন করেছে তাদেরকে স্মরণ করছি। 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজতে ইসলামের 25 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদেরকে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরুণ বাংলার তামাম দামাল কামাল ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ, যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের শহরে শহরে, নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, উত্তম বিনিময় দান করেন।
সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে, যার তিরোধান হওয়ার ঘটনা, যার বিরুদ্ধে হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার সাক্ষ্য। ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের লড়াকু সৈনিককে, বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে, এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সকল গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হল 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে। নতুন ভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে স্মরণ করছি 1971 সালের ঘটনা। 1971 সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল, সেই স্বাধীনতার বুনিয়াদ। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম। যেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, আমরা স্বাধীনতার কিছুদিন পরে দেখলাম সেই স্বাধীনতা, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে। অথচ স্বাধীনতার পরপর দেখলাম 71-এর চেতনাকে ভুলণ্ডিত করে 72-এর নতুন চেতনা তৈরি করা হয়েছে। আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মেনে নিতে পারে নাই, তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয়, যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি। আর এরপর বিগত 50 বছর ধরে 72-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি, এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 71-এর চেতনা 72-এর সংবিধানের মাধ্যমে যারা ছিনতাই করেছিল, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে 2024-এর আগস্ট বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য বিপ্লবীদেরকে সদা সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এজন্য বলতে চাই, বাংলাদেশ, এই দেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্তাকে অর্জন করেছে। তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে, দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খানমাখানদের বিরুদ্ধে। আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার ইসলামাবাদের নাগপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত 50 বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন, আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা 50 বছর ধরে যে রাজনীতি করেছে, তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল। শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য। 1975 সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপরাধ নারী এবং শিশুরাও নিহত হয়েছে। সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু শুধুমাত্র 15ই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি, বরং 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 3.5 বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখনও বাংলাদেশে খুন, গুম এবং হত্যার রাজনীতি করেছিল। বাংলাদেশের 30,000 দামাল যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল। মায়া কান্না করা হয় শুধুমাত্র 15ই আগস্টের নিহতদের জন্য। প্রশ্ন করতে মনে চায়, তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে, সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল। এভাবে 30,000 মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা 15ই আগস্টের অভ্যুত্থান করেছিল, তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, 15ই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে, সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ছিল শেখ হাসিনার ঘোষণা। এরপর 1975 সাল থেকে 2024 সাল গঙ্গা যমুনার পানি, সুরমা নদীর পানি বহু গড়িয়েছে। এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিহাংসার রাজনীতি। এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। সে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্মর্ষ বাস্তবায়ন করেছে। সে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের জাতিসত্তাকে হত্যা করে, দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে। আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। এজন্যই সে ভারতে গিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চাপাটাঘাত করতে দ্বিধা করে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কূটকৌশল, ডিভাইড অ্যান্ড রুল, এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু 2 ভাগে ভাগ করেছে, আর 1 ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে বেরিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে। আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাদের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার হরণ করেছে। তার সাঙ্গাপাঙ্গদেরকে দিয়ে, তার হাতুড়ি লীগের হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে। এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে। প্রিয় সিলেটবাসী, আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া, বিশেষ করে ভারতের কিছু মিডিয়া
তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বিগত 1 মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়ে দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের প্যাগোডায় হামলা চালিয়েছে নজির দেখাও? হয়নি। সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন, কারণ সেই নাটকের নায়ক নায়িকারা আর নাই। যারা নাটক করতো রাতের অন্ধকারে, তারা সাপ হয়ে ছবল মারত, বোঝা হয়ে ছাড়তে আসতো, সেই কালনাগিনী বাংলাদেশে নাই। এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটকও না। এদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, আলেম সমাজ, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহারাদারি করেছে। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ, এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশ আর কোনদিন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোন ষড়যন্ত্র সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। স্কুল কলেজের স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর ঐক্যই ছিল বাংলাদেশের বিপ্লবের শক্তি। এই ঐক্যের শক্তির কাছেই পরাজিত হয়েছে হাসিনা সরকার। তাই আজ ওই হাসিনা সরকারের দোসর সুশীল নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায়। তারা বাংলাদেশকে আবার নাস্তিকবাদের দিকে ধাবিত করার চেষ্টা চালায়। পরিষ্কার ভাষায় বলি, শাহজালালের বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত চলবে না, নাস্তিকবাদ চলবে না। বাংলাদেশ যে ঐতিহাসিক যেই ধারাগুলো পেরিয়ে যেই 3টি আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে, গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না, তোমাদের সেই চোখ উপড়ে ফেলবো আমরা। বিগত 15টি বছর 3টি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে। তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে, এদেশের মানুষের মতামতের বিন্দুমাত্র তোয়াক্কা করে নাই। কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল। তাই আমরা ভারতকে বলবো, প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার করতে চাও, এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও, আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও, আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চাও, শাহজালালের সৈনিকরা
ফ্যাসিবাদী শেখ হাসিনা 5ই আগস্ট প্রত্যক্ষদর্শী যারা গণভবনে গিয়েছিল প্রথম মুহূর্তে তাদের বিবরণ এসেছে দুপুরবেলায়ও 12 আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল। মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায়। এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ। যখন এদেশের মানুষ খেতে পায় না, এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফাটা আত্মচিৎকার করে, তখন গণভবনে 12 আইটেমের বুফে তৈরি হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে, সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি পরাভূত হয়েছে, বন্দুকের নল পরাজয় মেনেছে। ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। শেখ হাসিনাকে বানানোর জন্য বাংলাদেশ তার 1 ইঞ্চি সড়ক পথ অথবা 1 ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই। আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে। নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সকল গণহত্যা, 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের শাপলার গণহত্যা, 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী আসামি, হত্যাকাণ্ডের আসামি, শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের তার রেসপন্সার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের সকলকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সাথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারে, শেখ হাসিনা তার দোসরদের, শেখ হাসিনা এবং তার পরিবারের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় দেশবাসী, সিলেটবাসী, অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনেও সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের জন্যও শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক তুরাব এবং রুদ্র সেন সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে। আর অন্তত যদি তাকে হত্যা করে থাকো, তার কবরের সন্ধান দিতে হবে। এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে। এদেশের মানুষের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন, এদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায় করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির সমাজ গঠনের বাংলাদেশ। এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে, যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে, সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোন সুযোগ থাকতে পারে না।